সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা তিনটি মূল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময় তো ইরান আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি বা নিজের পরমাণু কর্মসূচিতেও বড় ধরনের কোনো পরিবর্তন ঘটায়নি। তারপরও ইরানে হামলা চালানোর জন্য এই সময়টিকে কেন বেছে নিল আমেরিকা? 2 নম্বর প্রশ্ন, 2003 সালে আমেরিকা যখন ইরাকে হামলা চালায় তখনও ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যাপক হম্বিতম্বি করেছিলেন, কিন্তু কার্যত কিছুই হয়নি। আমেরিকা ইরাক দখল করে নিয়েছে। এবার ইরান যে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকি দিচ্ছে, সেটিকে সাদ্দাম সরকারের সেই হুমকির সঙ্গে কেন তুলনা করা যাবে না? আজ আমরা 3 নম্বরে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো এবং যেটি আজকের মূল প্রশ্ন, সেটি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর আবার নতুন করে কেন হুমকি দিলেন? এই হুমকি কিসের ইঙ্গিত বহন করে? তো চলুন একে একে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথম প্রশ্ন ছিল, হামলার জন্য এই সময়টা কেন বেছে নিলেন ট্রাম্প? ভাষা চোখে যেটি দেখা যায় সেটি হচ্ছে, ইরানে কয়েকদিন আগে যে বিক্ষোভ ও সহিংসতা হয়েছে তার জের ধরে ইরানি জনগণের ত্রাণকর্তা হিসেবে ট্রাম্প আবির্ভূত হয়েছেন এবং তিনি ইরানের কথিত রেজিমকে পরিবর্তন করে ইরানি জনগণকে মুক্তির স্বাদ দিতে চান। কিন্তু তিনি যে ইরানি জনগণের কথা বলছেন, সেই ইরানি জনগণ কি তারা নয় যারা গত 47 বছর ধরে কঠোর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চরম কষ্টের মধ্যে রয়েছেন? এই জনগণের প্রতি ট্রাম্পের দরদ যদি এতটাই উথলে উঠে থাকে, তাহলে তিনি কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইরানি জনগণকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছেন না? আসলে কথা এটি নয়, মূল বিষয় অন্য জায়গায়, এবং সেটির নাম অস্ত্র ব্যবসা। ইরান পরপর এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার কারণে মার্কিন অস্ত্র ব্যবসা লাঠে ওঠার উপক্রম হয়েছে। অনেকে হয়তো হাসবেন, কিন্তু আমি প্রমাণসহ বাস্তব তথ্য তুলে ধরছি। আপনারা জানেন যে 2020 সালের 1 জানুয়ারি শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে এই ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন থেকে হামলা চালিয়ে একজন বিখ্যাত ইরানি জেনারেলকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এর মাত্র 2 দিন পর 3 জানুয়ারি ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে হামলা চালিয়েছিল। ওই হামলায় মার্কিন ঘাঁটিটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। মার্কিন সেনারা অবশ্য আগেভাগে খবর পেয়ে ভূগর্ভে আশ্রয় নিয়েছিল বলে প্রাণে বেঁচে গিয়েছিল। আপনারা ছবিতে ধ্বংসপ্রাপ্ত ঘাঁটিতে মার্কিন সেনাদের পদচারণা দেখতে পাচ্ছেন। খালি চোখে মনে হবে ইরান প্রতিশোধ নিয়েছে, এ আর এমন কি? কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এই হচ্ছে সেই আমেরিকা যার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত কেউ চোখ তুলে তাকানোর সাহস করেনি। কিন্তু ইরান ওই হামলা চালানোর পর ট্রাম্প বলেছিলেন, যা হওয়ার হয়ে গেছে, এবার থেমে যাও। ট্রাম্প এত সহজে কেন সুর নরম করেছিলেন? ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিটির জন্য কি কয়েক স্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল না? আমেরিকা কি ইরানের মতো শত্রুর নাগালের মধ্যে তার ঘাঁটিটি অরক্ষিত রেখেছিল? মোটেই নয়। কিন্তু সেসব ব্যবস্থা কাজ করেনি। এটা শুধু আমেরিকাই বোঝেনি, তার কাছ থেকে মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশ বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনে, তাদের কাছেও বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইরানের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। এর মানে হচ্ছে মার্কিন অস্ত্র ব্যবসায় একটি ধাক্কা লাগা। এর 1 বছরের মাথায় সৌদি আরবের সবচেয়ে সুরক্ষিত আরামকো তেল ক্ষেত্রে ইরানের মিত্র ইয়েমেনের সফল ড্রোন হামলায় ইরানের ড্রোন প্রযুক্তির সাফল্য প্রমাণিত হয়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও আরামকো ড্রোন হামলা থেকে রক্ষা পায়নি। ওই ঘটনায় সৌদি আরবের কাছেও বার্তা আরও পরিষ্কার হয়ে যায়। এরপর গত বছরের জুন মাসের 12 দিনব্যাপী যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র কি কারিশমা দেখিয়েছে তা আপনাদের মনে না থাকার কথা নয়। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে পরে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থাতে পড়ে গিয়েছিল। ট্রাম্পকে দিয়ে তাড়াহুড়ো করে তারা একটি যুদ্ধবিরতি করিয়ে নিয়েছিল। কিন্তু মার্কিন ও ইসরায়েলি সমর বিশেষজ্ঞদের কপালে কিন্তু ভাঁজ পড়ে গিয়েছিল। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি
কিভাবে ধ্বংস করা যাবে। কিন্তু সে সময় আমেরিকা ও ইসরায়েল আরেকটি যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না। তারা 6 মাস সময় নিয়েছে। এখন ইরানের সাম্প্রতিক অস্থিরতা তাদেরকে সেই মোক্ষম অজুহাতটি দিয়েছে এবং তারা সেটিকে কাজে লাগাতে এসেছে। কাজেই বিক্ষোভ মূল কারণ নয়। এই সময়টিকে ইরানে হামলা চালানোর কাজে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য যারা আমেরিকা ও ইসরায়েলি অস্ত্রের ক্রেতা তাদের কাছে নিজেদের সমরাস্ত্রের কার্যকারিতা প্রমাণ করা। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, ইরানের পাল্টা হুমকি ইরাকের সাদ্দাম সরকারের মতো বাগাড়ম্বর নয় তো? এ প্রশ্নের উত্তর জানার জন্য 2003 সালের ইরাক আগ্রাসন নিয়ে ছোট্ট করে কিছু বলা দরকার। 23 বছর আগের কথা। যাদের বয়স এখন 35 বা তার বেশি তারা মনে করতে পারবেন ওই যুদ্ধের শুরুতে ইরাকের দক্ষিণ উপকূলে মোতায়েন ইরাকি সেনারা মার্কিন আগ্রাসন বেশ ভালোভাবেই প্রতিহত করেছিল এবং বেশ কিছু মার্কিন সেনা হতাহত ও ইরাকি বাহিনীর হাতে বন্দী হয়েছিল। এরপর 2 থেকে 3 দিন মার্কিন বাহিনী যুদ্ধে বিরতি দিয়েছিল। বিরতির পর মার্কিন বাহিনী অনেকটা বিনা বাধায় সামনে অগ্রসর হতে থাকে এবং কোনো রকম প্রতিরোধ ছাড়াই তারা বাগদাদে প্রবেশ করে। ওই 3 দিনের বিরতির সময় কি হয়েছিল? ইরাকের জেনারেলদের একের পর এক লাগেজ ভর্তি ডলার দিয়ে কিনে নেওয়া হয়েছিল। জেনারেলরা কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে দেশ এবং তাদের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিক্রি করে দিয়েছিলেন। ফলাফল বিনা বাধায় আত্মসমর্পণ। প্রশ্ন উঠতে পারে যে ইরাকের কাছে যে সমরাস্ত্র ছিল তা দিয়ে কি প্রতিরোধ করা সম্ভব ছিল? এর উত্তর হচ্ছে, ইরাক সরকারের পতন হয়তো ঠেকানো যেত না, কিন্তু আগ্রাসী মার্কিন বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করা সম্ভব হতো, কিন্তু সেরকম কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। এবার ইরানের ক্ষেত্রে সেরকম কিছুই ঘটবে না। ইরানি জেনারেলরা যে বিক্রি হবেন না সে কথা গত জুন মাসের যুদ্ধে প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি কি কারিশমা দেখাতে পারে তা আমরা আজকের প্রথম প্রশ্নের উত্তরে বলেছি। কাজেই ইরান যে এখন চারদিক দিয়ে বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকার হাতে ঘেরাও হয়ে পড়ার পরও সুর নরম করছে না, তার কারণ তার সুসংহত ও অটুট সেনাবাহিনী এবং নিজস্ব প্রযুক্তিতে চমকে দেওয়ার মতো কিছু সমরাস্ত্র। মনে রাখতে হবে, ইরান এখন পর্যন্ত তার আসল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের কোনোটি প্রদর্শন করেনি। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, ট্রাম্প নতুন করে আবার কেন হুমকি দিলেন? ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, সময় ফুরিয়ে আসছে এবং পরবর্তী হামলা আরো অনেক খারাপ হবে। তিনি লিখেছেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে, যা প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেছেন, সময় ফুরিয়ে আসছে। একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তি করুন, কোনো পারমাণবিক অস্ত্র নয়। তিনি তো পারমাণবিক অস্ত্র স্থাপনা গত বছর ধ্বংসই করে দিয়েছেন, এখন আবার পারমাণবিক অস্ত্র নয় কেন বলছেন? দেখুন, গত শনিবার ইরানে হামলা হয়ে যাচ্ছে বলে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছিল। তার কয়েকদিন পর ট্রাম্প এখন বলছেন আরেকটি নৌবহর আসছে। তার মানে কি? মানে অনেকটা এরকম, আমারে ছাইরা দে, তোরা ধৈর্য রাখছসকে আমি দেখাইয়া দেই। এমন কথা আমি কেন বললাম? কারণ যে হুমকিকে আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের জন্য গত 24 ঘন্টা ধরে ভয়ঙ্কর বলে বর্ণনা করছে, আমি মনে করছি এটি ট্রাম্পের কেটে পড়ার কৌশল। কারণ হুমকির পরে তিনি একই পোস্টে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু ট্রাম্পকে কে বলবে যে ইরান তো আলোচনার টেবিলেই ছিল? গত বছর 13ই জুন ইসরায়েল ইরানে আগ্রাসন চালিয়েছিল, আর তার 2 দিন পর 16 জুন থেকে আমেরিকার সঙ্গে 5ম দফা পরমাণু আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছিল তেহরান। কিন্তু ওই 12 দিনের যুদ্ধের পর ট্রাম্পই বলেছিলেন যে তার নির্দেশে এবং তার পরিচালনায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে রেখে কে যুদ্ধ শুরু করেছিল? এখন আপনি আবার আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন কেন? যাই হোক, ট্রাম্পের নতুন এই হুমকিতে ইরান ভড়কে যায়নি, পিছপা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, তিনি একজন ভদ্রলোক এবং একটি ভদ্র জাতির একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে। আরাকচি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আরো বলেছেন, আমাদের
সশস্ত্র বাহিনী প্রিয় মাতৃভূমির স্থল, আকাশ ও সমুদ্র সীমায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাতে ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েকদিনব্যাপী হামলা এবং সে সময় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 12 দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, আরও শক্তিশালী ও গভীরভাবে জবাব দেওয়ার সক্ষমতা দিয়েছে। আমি আগে বলেছি আরাকচি একজন ভদ্রলোক, তিনি একজন পোক্ত কূটনীতিবিদ। তার এই কূটনৈতিক শিষ্টাচারপূর্ণ বক্তব্যের পরতে পরতে কি কথা রয়েছে তা ট্রাম্পের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি তার বুঝতে অসুবিধা হয়ও, তাহলে তাকে তা বুঝিয়ে দেওয়ার মতো কূটনীতিক আশা করি ট্রাম্পের ঝুলিতে রয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা পেলাম, ট্রাম্প তার হুমকিতে পিছুটান দিয়েছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর শক্ত জবাবে আশা করছি আমেরিকার টনক আরও নড়েছে। আজকের আলোচনা শেষ করব MBS নামে খ্যাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বক্তব্য দিয়ে। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, ইরানে হামলা চালানোর কাজে তিনি সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না। কি আশ্চর্য কথা! সৌদি আরবের এত বড় স্পর্ধা কিভাবে হলো? আমেরিকার সঙ্গে এত বড় বেয়াদবি? কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি আলোচনার শুরুতে ইরানের সমরাস্ত্রের যে শক্তির কথা বলেছি তা MBS হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং তিনি জানেন আমেরিকা 7 সমুদ্র 13 নদীর ওপারের একটি দেশ। সে আজ হামলা করুক বা না করুক একদিন ফিরে যাবে, কিন্তু প্রতিবেশী তো আর পরিবর্তন করা যাবে না। আমেরিকার হামলায় মধ্যপ্রাচ্যের কোনো দেশ তার ভূমি ব্যবহার করতে দিলেই সেই দেশেও হামলা চালানোর আগাম হুমকি দিয়ে রেখেছে ইরান। কাজেই সৌদি যুবরাজ আরেকবার ইরানি ড্রোনের শক্তি চেখে দেখার মতো সাহস করতে রাজি নন। তো বন্ধুরা, আশা করছি আজকের আলোচনা আপনাদের জ্ঞান ভাণ্ডার কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। আপনাদের প্রত্যেকের সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করে এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।